জগৎজননী মা শারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পূজনীয় ব্রহ্মানন্দ মহারাজের জন্যে প্রস্তুত করা তরকারিতে একটা দেশলাই কাঠি পড়ে গেছে, আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাখাল মহারাজের সাথে তার সেবকের যে মিঠে মান অভিমানের পালাটি চলেছিল, আজ সৎপ্রসঙ্গ পর্ব 101-এ সেই কথাই আপনাদের বলবো। পূজনীয় মহারাজ তখন বেলুড় মঠে অবস্থান করছেন, আর সেই সময় তার সেবক ছিলেন স্বামী নির্বাণানন্দ মহারাজ। দীর্ঘদিন সেবা করেছেন মহারাজকে। স্মৃতিচারণায় তিনি বলছেন, একবার বিকেলে মহারাজের জন্য একটা তরকারি করেছি। মহারাজ সন্ধ্যের আগেই খেয়ে নিতেন। একজন রুটি, তরকারি, দুধ মহারাজকে দিয়ে এসেছে। মহারাজ খেতে গিয়ে দেখলেন তরকারির মধ্যে একটা দেশলাই কাঠি। যে খাবার দিতে এসেছিল তাকে মহারাজ খুব ধমকাচ্ছেন। সে চুপ করে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে মহারাজকে বললাম, ওর কোনো দোষ নেই, তরকারি আমি করেছি। মহারাজ বললেন, তরকারিতে দেশলাইয়ের কাঠি দেখতে পাসনি? আমি বোকার মতো বলে ফেললাম, দেখতে পেলে কি আর দিতাম মহারাজ। মহারাজ চটে গিয়ে তরকারি ফেলে দিলেন, আর খেলেন না। উত্তেজিতভাবে মহাপুরুষ মহারাজকে গিয়ে বললেন, তারকদা, দেখেছেন, এরা আমার খাবারে পয়জন দিচ্ছে। মহাপুরুষ মহারাজ সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ও কি বলছো মহারাজ? ও কি হয়? তুমি পাগলের মতো কি বলছো? মহারাজ ঘরে ফিরে এসে শুধু ফল আর দুধ খেলেন, রুটি তরকারি ছুলেনই না। পরদিন আর কোনো কথা নেই, চুপ। আমি মহারাজের ঘরে যাচ্ছি, কাজকর্ম করছি, কিন্তু আমার সঙ্গে কোনো কথা বলছেন না। তবে শুনছি একে ওকে বলছেন, আমার ঠাকুর আছেন, কেউ সেবা নাইবা করল। এভাবে একদিন গেল। পরদিন সকালে সোজা চলে এসেছেন আমার ঘরে। বললেন, কি করছিস? আমি বললাম, কিছু না মহারাজ। মহারাজ বললেন, একটা দরকার ছিল। আমি বললাম, যাচ্ছি মহারাজ। তার ঘরে যেতে মহারাজ বললেন, দেখ, তখন রেগে গিয়ে কি বলেছি কিছু মনে করিস না। আমি বললাম, আপনি ঠিকই বলেছেন মহারাজ, আমার তো আরও সতর্ক হওয়া উচিত ছিল। তরকারিটা তো আমিই করেছিলাম, ওর মধ্যে দেশলাই কাঠি রয়ে গেল, সে তো আমারই দোষ। ভাবুন তো, কি মিষ্টি একটি মান অভিমানের পালা কত চমৎকারভাবেই না সমাপ্ত হলো। মহামানবদের বাৎসল্য ভাব মনে হয় এই রকমই হয়। এই যেমন ধরুন না, সামান্য লিচু খাওয়াকে কেন্দ্র করে মহারাজের সাথে তার সেবক এই নির্বাণানন্দ মহারাজেরই একবার কেমন রাগ, এবং সেই রাগ জল হয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। নির্বাণানন্দ মহারাজ বলছেন, একবার মজফ্ফরপুরের এক ভক্ত অসময়ের কিছু লিচু মহারাজের কাছে পাঠান। তিনি জানান যে ওই লিচু ঠাকুরকে ভোগ দিয়ে সাধুরা প্রসাদ পেলে তাঁর খুব আনন্দ হবে। তো সেই লিচু ঠাকুরকে ভোগ দেওয়া হলো। এদিকে মহারাজের পেট খারাপ থাকায় প্রসাদী লিচু তাঁকে দেওয়া হয়নি। মহাপুরুষ মহারাজ প্রসাদের পেঁপে থাকলে একটু নেন, আর বাবুরাম মহারাজ একটু নিয়ে অন্যকে তুলে দেন, নিজে বিশেষ খান না। পরের দিন গঙ্গার ধারের বারান্দায় বসে মহারাজ বলছেন, বাবুরামদা, তুমি লিচু খেয়েছ? বাবুরাম মহারাজ বললেন, কই না তো। মহাপুরুষ মহারাজকে গিয়ে আবার জিজ্ঞেস করলেন, তারকদা, আপনি খেয়েছেন? মহাপুরুষ মহারাজ বললেন, না। তখন মহারাজ আমাকে ডেকে জিজ্ঞেস করলেন, কই, আমাকে লিচু দিসনি তো? আমি বললাম, কাল আপনার শরীর ভালো ছিল না, তাই দিইনি। প্রশ্ন করলেন, আজ দিসনি কেন? আমি তো চুপ করে দাঁড়িয়ে আছি। ইতিপূর্বে মহারাজের কাছে কেউ নালিশ করেছে যে আমি সাধুদের না দিয়ে ওই লিচু অন্যদের নাকি দিয়ে দিয়েছি। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি দেখে মহারাজ রেগে গিয়ে বললেন, কথা বলছিস না যে? বলেই আমাকে একেবারে এক চড়। আমি তো স্থিরভাবে দাঁড়িয়েই আছি। বাবুরাম মহারাজ পিছন দিক থেকে আমাকে টানছেন আর বলছেন, চলে আয়, চলে আয়। আমি শান্তভাবে বললাম, কেন যাব? আমি তো কিছু অন্যায় করিনি। পরদিন সকালে বাবুরাম মহারাজ মহারাজকে গিয়ে বললেন, আমার সম্বন্ধে যিনি তাকে নালিশ করেছেন তিনি ঠিক কথা বলেননি। শুনে মহারাজ বাবুরাম মহারাজকে বললেন, বাবুরামদা, দেখলে ছেলেটা কেমন নির্বিকার?
তারপর মহারাজ আমায় ডেকে বললেন, কাল একটা অন্যায় করে ফেলেছি রে, কিছু মনে করিস না। একবার ভাবুন তো, পূজনীয় মহারাজের স্বীকারোক্তি, অন্যায় করে ফেলেছি, আধ্যাত্মিকতার চরম স্তরে থেকেও কত সরল স্বীকারোক্তি। আর আমরা কি করি? যাই হোক, জানেন, আমাদের প্রিয় এই রাখাল মহারাজ খেতেও কিন্তু খুব ভালোবাসতেন। একবার দুপুরবেলায় খাবার পর নিজেই একেবারে একসাথে 10টা ল্যাংড়া আম খেয়ে ফেলেছিলেন। যদিও এইসব খাওয়া দাওয়ার ব্যাপারে রামকৃষ্ণ সঙ্গে পূজনীয় স্বামী ত্রিগুণাতীতানন্দ মহারাজের তুলনা মেলা ভার। কিন্তু এই ব্রহ্মানন্দ মহারাজকে যদি ঠাকুর রামকৃষ্ণদেব সম্বন্ধে কিছু জিজ্ঞেস করা হতো, তিনি যেন কেমন হয়ে যেতেন। এই সেবক নির্বাণানন্দ মহারাজ এবং আরও অনেকে মিলে একবার বেলুড় মঠের পূর্ব দিকের ওপরের বারান্দায় সবাই মিলে মহারাজকে ধরে বসলেন। মহারাজ, ঠাকুরের সম্বন্ধে আমাদের কিছু বলুন না। শুনেই মহারাজ চুপ করে গিয়েছিলেন। একটু পরে বলেছিলেন, তিনি ধরাছোঁয়ার বাইরে, বলতে বলতেই অন্তর্মুখী হয়ে গিয়েছিলেন। তারও কিছুক্ষণ পর বলেছিলেন, আমি তোমাদের জন্য প্রার্থনা করছি, তোমরাও তাঁর কাছে প্রার্থনা করো, তিনি বুঝিয়ে দেবেন। ঠাকুরেরই মানসপুত্র তো, তাই ঠাকুর সম্বন্ধে জিজ্ঞেস করলে তিনি সত্যি কেমন হয়ে যেতেন। তার অন্তর্ধানের কয়েকদিন পূর্বের ঘটনা। তখন তিনি বলরাম মন্দিরের ছোট্ট ঘরে আছেন। মাস্টার মশাই অর্থাৎ শ্রীম তাঁকে এসে জিজ্ঞেস করছেন, কেমন আছেন, একটু ভালো বোধ করছেন? মহারাজ এ কথার কোনো জবাব না দিয়ে বলেছিলেন, মাস্টার মশাই, ঠাকুর এবার এসে না জীবলোক আর শিবলোকের মাঝে একটা ব্রিজ তৈরি করে গেছেন। সাধারণ লোকের পক্ষে ভগবানের কাছে যাওয়ার কত সুবিধে হয়েছে। কিছুক্ষণ পর আবার ওই মাস্টারমশাইকেই বললেন, যখন যুগাবতার আসেন তখন প্রবল আধ্যাত্মিক শক্তির বিকাশ হয়, তাতেই মানুষের সহজে চৈতন্যের উদয় হয়। পূজ্যপাদ স্বামী শারদানন্দ মহারাজ একবার কথা প্রসঙ্গে বলেছিলেন, মহারাজ ও শ্রী রামকৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। মহারাজ ছিলেন আমাদের পরিচালক, কিন্তু মঠের অধ্যক্ষ পদের কর্তৃত্ব দ্বারা নয়, তিনি আমাদের পরিচালনা করতেন তাঁর প্রেমের বশীকরণ শক্তি দ্বারা। প্রিয় বন্ধুরা, আসলে দেবমানবদের সাথে সময় অতিবাহিত করলেই তা হয়ে দাঁড়ায় জীবনের এক একটি পরম অভিজ্ঞতা, শিক্ষা। এইসব ঘটনাগুলি আমাদের যেন সেই সময়ে নিয়ে গিয়ে জীবনের কিছু কিছু শিক্ষা দিয়ে যায়। আজ তাহলে এইখানেই থামলাম। আপনাদের কাছে আবারও বিনম্র প্রার্থনা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার, ভালো লাগলে একটু কমেন্ট করে দেবেন, উৎসাহ পাব। ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন। নমস্কার।